ভুবন মাঝি জেলেপাড়ার মধ্যে সবচেয়ে দরিদ্র মাঝি। ভুবন মাঝি সবসময় হাসি খুশি থাকেন, মানুষকে সাহায্য সহযোগিতা করেন। কি গো নিতাই, কোথায় যাচ্ছ এ সময়? এই যে ভুবনদা, দেখলেই শুধু প্রশ্ন আর প্রশ্ন। আমি কোথায় যাচ্ছি জেনে তোমার কি লাভ? আরে বাবা, শুধু শুধু আমার কথায় রাগ করছো কেন? আমি তো এমনিতেই জানতে চাইলাম আর কি। কোথায় আর যাব, জাল নিয়ে মাঝে ধরতে যাচ্ছি। ছেলেটার সকাল থেকে খুব জ্বর, একটু ওষুধ কিনে খাওয়াবো, তারও কোনো ক্ষমতা নেই আমার। তা আগে বলবে তো, তোমার ছেলের জ্বর, কত টাকা লাগবে আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, পরে না হয় শোধ করে দিও আমাকে। লোকটা বড্ড বোকা, নিচ থেকে আমাকে সাহায্য করার জন্য রাজি হয়েছে। যাই, এবার ওকে বোকা বানিয়ে কিছু টাকা আদায় করে আসি। কি ব্যাপার, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? সত্যি তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করবে ভুবনদা? দাও দেখি আমাকে কিছু টাকা, দাও দাও, আমি তোমাকে আগামী সপ্তাহে টাকাটা শোধ করে দেব, কেমন? এই নাও, এখানে 100 টাকা আছে, তুমি তোমার কাছে রাখো, যখন পারবে শোধ করে দিও। এরপর নিতাই ভুবনের কাছ থেকে সেই 100 টাকা পেয়ে খুব খুশি হলো, আর তার ছেলের জন্য ভালো ভালো ফলমূল ও ওষুধ কিনে বাড়ি ফিরল। কি ব্যাপার, এত ফলমূল, ওষুধ, টাকা কোথায় পেলে তুমি? সকালে তো বলেছিলে তোমার কাছে কোনো টাকাই নেই। আর বলো না, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এক বোকা লোকের সাথে দেখা, আমাকে নিজে থেকে টাকা ধার দিতে রাজি হলো গো। একবার চিন্তা করে দেখো, এই জামানায় কেউ কাউকে টাকা ধার দেয় নাকি? লোকটা বড্ড বোকা। কার কথা বলছো তুমি? এই গ্রামে তো বোকা লোক বলতে কেউই নেই। কেন, আমাদের ভুবন মাঝি, ওই তো আমাকে 100 টাকা ধার দিয়ে বলল তোমার ছেলের জন্য ওষুধ আর ফলমূল কিনে নিয়ে যাও। লোকটা তোমাকে টাকা দিয়ে সাহায্য করলো, আর তুমি তাকে এভাবে ছোট করছো? ছি ছি। চেনা নেই জানা নেই, ভুবন মাঝির জন্য দরদ একেবারে উতলে উঠছে। যাও যাও যাও, আর দেরি না করে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো, যাও তো। স্বামীর এমন কথায় কমলা মনে মনে খুব কষ্ট পেল, আর দেরি না করে রান্নাঘরে গেল তার জন্য খাবার আনতে। কিন্তু ছেলের অসুস্থতায় ভুবন মাঝি তাকে যে সাহায্য করেছিল, এজন্য কমলা তাকে মনে মনে ধন্যবাদ দিল। কে গো, আজ আবার নতুন শাড়ি কিনতে এসেছ বুঝি? তোমার মতো বউকে ভালো এই গ্রামে আর কেউ বাসে না। তার কি করব বলো, বউ ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার একটা ছেলে আর বউটাকে নিয়ে আমি বেঁচে আছি গো। শোনো শোনো, বউকে এত মাথায় তুলতে নেই। আজ এ শাড়ি কালো শাড়ি দিলে দেখবে বউ নষ্ট হয়ে যাবে গা। তোমাকে কে বলেছে? বউকে যত ভালোবাসা যায় ততই জীবনে সুখী হওয়া যায়। দাও দেখি, এবার আমাকে একটা লাল পেরে সাদা শাড়ি দাও। আমার বউ বলেছে তার লাল পেরে সাদা শাড়ি খুব পছন্দ। ওই যে কথায় বলে না, গরিবের কথা বাসি হলে ফলে। এই নাও তোমার শাড়ি। এরপর ভুবন মাঝি তার বউয়ের জন্য একটা লাল পেরে শাড়ি কিনে খুব খুশি মনে বাড়ি ফিরে গেল। কিন্তু তার বউ সরলা যেন কোনো কিছুতেই খুশি হতো না। ভুবন মাঝির বোকামিতে সে বিরক্ত হতো। তুমি আবার আমার জন্য শাড়ি কিনেছো, তাই না? তোমাকে কতবার বলেছি আমি শাড়ি চাই না, এবার আমাকে কিছু সোনার গয়না গড়িয়ে দাও। ও মা, তুমি তো সেদিন বললে পাশের বাড়ির বিমলা নাকি লাল পেরে সাদা শাড়ি কিনেছে, তাই তো আমি তোমার জন্য এই শাড়িটা কিনে আনলাম গো। না না, এই সব শাড়ির আমার কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে যদি পারো একটা সোনার হার গড়িয়ে দাও। এই সব বাজে শাড়ি আমি একদম পরবো না। ভুবন মাঝির কাছ থেকে সেই শাড়ির প্যাকেটটা নিয়ে ঢিল মেরে ফেলে দিল। ভুবন মাঝি মনে খুব কষ্ট পেলেও সে মুখে কিছুই প্রকাশ করল না। শাড়িটা তুমি এভাবে ফেলে দিলে আমি ভাবতেও পারিনি।
তুমি আমার সাথে এতটা দুর্ব্যবহার করবে? ফেলে দিয়েছি, বেশ করেছি। এই সব আদিক্ষেতা বাদ দিয়ে এখন আমার চোখের সামনে থেকে যাও। আর শোনো, কোনোদিন আমার জন্য শাড়ি কিনে আনবে না। আহ, গতকালকে অনেক বড় একটা রুই মাছ ধরেছি। রুই মাছের মাথাটা দাও। অনেক দিন হয়ে গেল রুই মাছ খাই না। বাবার যতই বয়স বাড়ছে তার জিহ্বাটা ততই বড় হচ্ছে। শুধু এই দাও সেই দাও। তোমার কি মাছের মাথা খাওয়ার বয়স আছে নাকি বলো? একদম ঠিক কথা বলেছিস। বুড়ো মানুষ মাছের মাথা খেয়ে কি করবে? আবার বড্ড ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারিনি। দাও দাও, আবার ছেলেটাকে মাছের মাথা দাও। দাও, মাছের মাথাটা আমার পাতে তুলে দাও গো। বাবাকে দেওয়ার কোনো দরকার নেই। আর বাবা শোনো, মাছের মাথা খেতে না পেয়ে তুমি আবার মন খারাপ করো না জানো। তুমি মাছের মাথা দেখে এভাবে হা করে তাকিয়ে আছো কেন? আমার ছেলেটার তো পেট ব্যথা করবে, নজর লেগে যাবে। বাবা হয়ে কি আমি ছেলের খাবারে নজর দিতে পারি? তুমি আমাকে ভুল বুঝছো। ঠিক আছে, তোমরা বরং এখানে বসে খাও, আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। সব সময় শুধু নাটক আর নাটক। ছেলে আর স্ত্রীর কাছ থেকে এমন খারাপ ব্যবহার পেয়ে ভুবন মাঝি খুব কষ্ট পেল আর বাইরে গিয়ে চুপচাপ বসে রইল। আচ্ছা, আবার কি অপরাধ? সবাইকে আমি এত ভালোবাসি, অথচ কেউ আমাকে একটুও সম্মান করে না, গুরুত্ব দেয় না। আমি বরং কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাই। আমাকে ছাড়া এখানে সবাই ভালো থাকে। হাঁটতে হাঁটতে অনেক ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছি। জানি না কি করে বের হব। ওই তো একটা গুহা দেখতে পাচ্ছি। যাই, গুহার ভেতরে প্রবেশ করি। ভুবন মাঝি যখনই গুহার ভেতরে প্রবেশ করতে লাগলো, ঠিক তখন সে দেখতে পেল গুহাটা আস্তে আস্তে একটা পাতালের ভেতর চলে গেছে। পাতালের ভেতরটা ছিল একটা রাজ্য। সেই পাতালপুরীর রাজ্যে একজন রানী ছিল। এ কি, এ আমি কোথায় এলাম? এটা তো পাতালপুরী। ওই তো, ওখানে সিংহাসনে একজন রানী বসে আছেন। যাই যাই, আমি বরং পাতালপুরীর রানীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। রানীমা, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি এখানে পাতালপুরীর রাজ্য আছে। আমাকে ক্ষমা করে দিন। আমি এখনই যাচ্ছি আমি। হে 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 হে। আরে দাদা দাদা, এত ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। আমি বাঘ ভালুক কোনোটাই না। তা কি হয়েছে তোর? দেখে মনে হচ্ছে খুব বিষণ্ণ। হ্যাঁ গো রানীমা, আমার দুঃখের কোনো শেষ নেই। আমি সবার জন্য এত করি, সবাইকে এত ভালোবাসি, কিন্তু কেউ আমার সম্মান দেয় না। এটাই তো পৃথিবীর নিয়ম রে। তুই সবার জন্য যতই করিস না কেন, সবাই তোকে অপমান করবে, অবজ্ঞা করবে আর ছোট করবে। আমার স্ত্রী, সন্তান, প্রতিবেশী কেউ আমাকে বোঝে না। সবাই আমাকে ছোট করে, আমাকে অপমান করে। তাহলে এক কাজ কর, তুই বরং এ রাজ্যতেই থেকে যা। এখানেই কাজকর্ম কর আর এখানেই বসবাস কর। এই রাজ্যের মানুষেরা খুব আনন্দে থাকে। এরা কখনো কারো কাছ থেকে কিচ্ছু প্রত্যাশা করে না। তুমি ভুল ভাবছো। আমি যদি চলে আসি তাহলে আমার বউ বাচ্চারা যতই খারাপ ব্যবহার করুক না কেন, তারা খুব কষ্ট পাবে। তুই সত্যি সত্যি অনেক বোকা। এ পৃথিবীতে কারো জন্য কোনো কিছু আটকে থাকে না। তুই থাকিস বা না থাকিস তাতে কিছুই যায় আসবে না। তোমার কথার পরীক্ষা হয়ে যাক। আমি আরেকবার পৃথিবীতে ফিরে যেতে চাই, আর গিয়ে দেখি ওখানে সত্যি সত্যি আমার কথা কেউ ভাবছে কিনা। ঠিক আছে, তুই পৃথিবীতেই ফিরে যা, কিন্তু একটা
একটা কথা মনে রাখিস, কখনোই নিজের সাথে অন্যায় হতে দিবি না, তাহলে একদিন নিজেই তুই শেষ হয়ে যাবি। এরপর ভুবন পাতালপুরী রাজ্য থেকে বের হয়ে এলো। সে পৃথিবীতে ফিরে রাস্তা দিয়ে হাঁটছিল। প্রথমেই দেখা হলো সেই প্রতিবেশী নিতাইয়ের সাথে। তোমাকে তো আজকাল দেখাই যায় না, কোথায় থাকো তুমি? আচ্ছা, কিছু টাকা ধার দাও দেখিনি, আমার ছেলেটা খুব অসুস্থ। তাই নাকি? টাকা লাগবে তোর? গত মাসে যে টাকা ধার নিলি সেটাই তো শোধ দিতে পারিসনি, আবার তুই আমার কাছে ধার চাইতে এসেছিস? তোমার কাছ থেকে 2 টাকা ধার নিয়েছি, আর তাই তুমি আমার সাথে এমন করে কথা বলছো ভুবনদা? তুমি তো এমন মানুষ ছিলে না গো। আবার টাকাগুলো ফেরত দে, আমি তোর কাছে এভাবে আর টাকা ফেলে রাখতে পারবো না। তুমি এভাবে রেগে রেগে কেন কথা বলছো? তুমি তো আগে কখনো এভাবে রেগে কথা বলনি। তুমি কি কোনো কারণে আমার ওপরে রাগ করেছো নাকি? তোদের বিপদে আপদে এগিয়ে আসি বলে তোরা ধরেই নিয়েছিস আমি সব সময় তোদের পাশেই থাকবো। আবার টাকাগুলো আজকে সন্ধ্যার মধ্যে ফেরত দিবি, তা না হলে কিন্তু আমি মোড়ল সাহেবের কাছে গিয়ে নালিশ করব। তোমার কি হয়েছে গো ভুবনদা? আমার সাথে এমন করছো কেন? আমি তোর সাথে এখনো কিছু করিনি, কিন্তু সময় মতো টাকা না পেলে আমি তোকে বোঝাবো যে ভুবন কেমন মানুষ, বুঝলি? ভুবনের এমন ব্যবহারে নিতাই প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে বুঝতে পেরেছিল ভুবনের মধ্যে খুব বড় একটা পরিবর্তন ঘটেছে, আর তাই সে তার স্ত্রীর কাছে গিয়ে ভুবনের নামে আজে বাজে কথা বলতে শুরু করলো। জোচ্চোর একটা, সামান্য কটা টাকা ধার দিয়ে একেবারে আমাকে কিনে নিয়েছে, রাস্তার মধ্যে দাঁড় করিয়ে আমাকে যাচ্ছে তাই বলল। কি গো, কি হয়েছে তোমার? কার কথা বলছো তুমি? কার কথা আবার বলবো? ওই যে ভুবনের কথা বলছি। জানো কি হয়েছে? আজ রাস্তায় দাঁড় করিয়ে আমাকে অনেক অপমান করেছে গো। তুমি বা কেমন লোক বাপু, ওর কাছ থেকে টাকাগুলো ধার নিয়েছো? তোমারও তো উচিত ছিল সময় মতো টাকাগুলো ফেরত দিয়ে দেওয়া। হ্যাঁ গো হ্যাঁ, টাকাগুলো ফেরত দেব। আজকে টাকাগুলো ফেরত না দিলে মোড়লের কাছে গিয়ে আমার নামে নালিশ করবে গো। যাই, টাকা জোগাড় করে নিয়ে আসি। যাই। একদিন কোথায় ছিলে তুমি? যেই বললাম সোনার গয়না লাগবে, অমনি বাড়ি থেকে পালিয়ে গেলে, তাই না? কি ব্যাপার গিন্নি, বাড়িতে ঢুকতেই আমার সাথে এমন খারাপ ব্যবহার করছো কেন? এই, আগামীকালকের মধ্যে যদি আমাকে সোনার হার গড়িয়ে না দাও, তাহলে আমি দেখবে কতটা ভয়ঙ্কর হই। কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে চোখ রাঙাস? কি লাগবে তোর? সোনা, তাই না? দাঁড়া, আমি তোকে এখনই সোনার হার গড়িয়ে দিচ্ছি, দাঁড়া। ওরে মারে, ও মাগো, ও মাগো, কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো গো। ও গো, তোমার কি হয়েছে গো? তুমি তো এই বিয়ের এত বছরেও আমার গায়ে কখনো হাত তোলনি। সেটাই তো জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। তোর গায়ে হাত না তোলাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অন্যায়। হয়েছে, তোকে দেখাবো মার কাকে বলে। না না, আমাকে ছেড়ে দাও, বিশ্বাস করো আমি আর কোনোদিন তোমার সাথে এমন দুর্ব্যবহার করব না। এবার সত্যি করে বল, আর কোনোদিন আমাকে অপমান করে কথা বলবি কিনা? কখনো আমাকে অসম্মান করবি আর কখনো আজে বাজে বায়না করবি? ও মাগো, ও মাগো, মরে গেলাম গো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। না না, আমি তোমাকে আর কখনো অসম্মান করব না, তোমাকে ছোট করে কথা বলবো না, তোমার কাছে কোনো কিছু বায়নাও করব না। এরপর ভুবন মাঝি তার স্ত্রীকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। একটা নদীর পাড়ে বসে বসে আপন মনে চিন্তা করতে লাগলো। আসলে এই সংসার তার জন্য কিছুই না। কি ব্যাপার, আজকাল তোমার দেখাই পাওয়া যায় না? এখন তো আর বউয়ের জন্য শাড়িও কেন না, কোথায় থাকো তুমি? তুমি ঠিকই বলেছিলে রমেশদা, স্ত্রীকে কখনো মাথায় তুলতে নেই। শুধু স্ত্রী কেন,
কোনো সম্পর্ককেই অনেক বেশি মূল্যায়ন করতে নেই, তাহলে অপমানিত হতে হয়। তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? আর হঠাৎ করে আজকে এসব কেন বলছো? গত কয়েক বছরে তোমার দোকান থেকে কত কিছুই না কিনেছি আমার স্ত্রীর জন্য, কিন্তু সে কখনোই আমার ওপর সন্তুষ্ট হয়নি। আরে বাবা, সেজন্যই তো বলেছিলাম সব সম্পর্কে একটা দূরত্ব থাকা ভালো। ঠিক আছে, আর মন খারাপ করে বসে থেকো না। চলো আমার সাথে বাজারে চলো, একসাথে বসে দুজনে চা খাবো। আজ তোর বাবা আমাকে কি মারটাই না মারলো। এই দেখ, পিঠে একেবারে কালো হয়ে গেছে গো। কি বলছো? বাবাকে তো কখনো জোরে কথা বলতেই শুনিনি, আর সেই বাবা নাকি আজ তোমাকে মারধর করেছে? তবে আর কি বলছি, যেই না বললাম আমাকে একটা সোনার হাড় গড়িয়ে দাও, অমনি লাঠি নিয়ে আমাকে বেদম মেরেছে। বাবা কিন্তু বড্ড বার বেড়েছে। সেদিন আমাকে বলছিল একটা সাইকেল কিনে দেবে, এখনো সেই সাইকেল কিনে দেওয়ার কোনো নামই নেই। খবরদার খবরদার, এ কথা বলিস না, তাহলে তোকেও মারবে। তোর বাবা মনে হয় পাগল হয়ে গেছে রে। তোর বাবার মাথার ঠিক নেই, কখন যে কি করছে কিছুই বোঝা যাচ্ছে না। আরে দাঁড়াও দাঁড়াও, বাবার সাহস হবে না আমাকে কিছু বলতে। দাঁড়াও, আজ বাবা বাড়ি ফিরুক, বাবাকে আমি মজা দেখাচ্ছি। সন্ধ্যাবেলা ভুবন মাঝি বাড়ি ফিরতেই তার ছেলে খোকন তার দিকে এগিয়ে গেল। কি ব্যাপার বাবা, আজকাল কোথায় থাকো তুমি? 2 দিন 3 দিন তোমার কোনো খোঁজ নেই। আমি থাকলেই কি আর না থাকলেই কি, তোরা তো কখনোই আমার কথা চিন্তা করিস না। এভাবে কেন কথা বলছো বাবা? আর শুনলাম তুমি নাকি মায়ের গায়ে হাত তুলেছ। এসব কি হচ্ছে বাবা, বলো তো? এতদিন পরে তোর সাথে আমার দেখা হলো, একটাবার তো জিজ্ঞেস করলি না আমি কেমন আছি। বাবার কাছে শুধুই আবদার করা, কিন্তু বাবাকে কখনোই ভালোবাসা যায় না, তাই না? তোমার এই বয়সে ভীমরতি হয়েছে বাবা, তাই না? শুধু শুধু কথা না বলে এবার বলো দেখিনি, আমার সাইকেল খানা কবে কিনে দেবে? আমি তোকে কোনো সাইকেল কিনে দিতে পারবো না। শুধু সাইকেল কেন, আমি তোকে আর কিছুই দেব না। তুমি কিন্তু বাবা বড্ড বাড়াবাড়ি করছো। শোনো, এরকম বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমাকে বাড়িতে থাকতে দেব না। তুই আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? আজকের মধ্যে যদি তুই বাড়ি থেকে বের হয়ে না যাস, তাহলে আমি এখনই মোড়ল ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। ওগো ওগো, এসব তুমি কি বলছো গো? খোকন আমাদের একমাত্র ছেলে গো, আর তুমি কি না তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছো? এই সংসারে আমার কোনো দাম নেই, কোনো সম্মান নেই। সেই সংসারে আমার এমন ছেলেরও কোনো প্রয়োজন নেই। যা তুই এখন বাড়ি থেকে বের হয়ে যা। বাবা, তোমার কি হয়েছে? তুমি এমন আচরণ করছো কেন? আমি এখন যা করছি একদম ঠিক করছি, আর আগে যা করেছি সব ভুল করেছি। যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। এরপর ভুবন মাঝি তার একমাত্র ছেলে খোকনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। এতে তার মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা বোধ ছিল না। আজ আমার এই সংসারের কাজ শেষ হয়েছে, এখন আমি চলে যাব। এই সংসারে আমার আর কোনো মূল্য নেই। আমার স্ত্রী সন্তান আমাকে কেউ ভালোবাসে না। শুধু শুধু এই সংসারে থেকে কি লাভ? নিজের মনে আপনভাবে কথা বলতে বলতে ভুবন সে পাতালপুরীর গুহার সামনে এসে দাঁড়ালো। সাথে সাথে পাতালপুরীর গুহাটা খুলে গেল। ভুবন মাঝি সেই গুহার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে প্রবেশ করলো পাতালপুরী রাজ্যে, যেখানে রানীমা সিংহাসনে বসে অপেক্ষা করছিল। কি রে, আমার কথা সত্যি হয়েছে? তুই থাকিস বা না থাকিস তাতে কিছুই এসে যায় না। কি আমি কি ঠিক কথা বলেছিলাম? আপনি একদম সত্যি কথা বলেছিলেন। আপনি বলেছিলেন আমি পৃথিবীতে না থাকলেও আমার সংসারের লোকেরা বেশি দিন আমার জন্য অপেক্ষা করবে না, তারা তাদের মতো করে চলতে থাকবে।
শুধু শুধু আমি আমার জীবনের অনেকটা বড় অংশ নষ্ট করলাম। যা, এবার তুই বাড়ি ফিরে যা। কি বলছেন রানীমা? বাড়ি ফিরে যাব মানে? আপনি তো বলেছিলেন এখানে চলে আসতে। এই যে তুই সংসারের জন্য করে যাচ্ছিস, এটাই তোর দায়িত্ব, আর এটাই তো কর্তব্য। এগুলো করে করে একদিন তুই পৃথিবী থেকে বিদায় নিবি। আর মনে রাখিস যে তোর সাথে যাই করুক না কেন, তোর দায়িত্ব থেকে কখনো তুই সরে আসতে পারবি না। পৃথিবী এভাবেই চলে আসছে। ভুবন মাঝি কোনো প্রত্যাশা না নিয়ে পৃথিবীতে ফিরে গেল। সে বুঝতে পেরেছিল জীবনে সকল চাওয়া পূর্ণ না হলেও